বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহযোগী অধ্যাপক, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ইতিমধ্যে অবাক হয়ে যাচ্ছ যে গত লেকচারে আমি সহকারী অধ্যাপক পদবি বলেছিলাম, কিন্তু আজকেই বললাম সহযোগী অধ্যাপক। তাই তোমাদের খুশির সংবাদটা আমি আগে একটু বলে নিই। খুশির সংবাদটা হচ্ছে গত 29/6/2021 তারিখে শুধু আমার না, সারা বাংলাদেশে আমাদের 1084 জন সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপকে পদোন্নতি পেয়েছে। তো তারই অংশ হিসেবে আমি আমার পদবি চেঞ্জ করতে সক্ষম হয়েছি। যাই হোক, আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ পদোন্নতি পাওয়ার জন্য। তো যাই হোক, আজ আমি সহযোগী অধ্যাপক হিসেবে প্রথম লেকচারটি শুরু করতে যাচ্ছি। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় অর্থাৎ চলতরিৎ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করতে চাই। এখানে বলে রাখা ভালো, তোমাদের যে লার্নিং আউটকামস গুলো আছে বা শিখন ফলগুলো রয়েছে, তার মধ্য থেকে আজকে আমি তোমাদের 2টি শিখন ফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের লেকচারটি তুমি ভালোভাবে সম্পন্ন করলে তুমি 2টি শিখন ফল অর্জন করতে পারবে। আর শিখন ফল দুটি হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারবে। প্রথম শিখন ফলটি হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারবে, আর দ্বিতীয় শিখন ফলটি হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া সংক্রান্ত জুলের সূত্রগুলো বর্ণনা এবং ব্যাখ্যা করতে পারবে। এই 2টি লার্নিং আউটকামস এর উপর ভিত্তি করে তোমাদের জন্য আজকের লেকচারটি আমি সাজিয়েছি। রোধের উপর তাপমাত্রার প্রভাব এটা বুঝতে গেলে তোমাকে আগে রোধ জানতে হবে, আর রোধ জানতে গেলে তার আগে তোমাকে ওহমের সূত্র জানতে হবে। ওহমের সূত্রটি আমরা এভাবে বর্ণনা করি: স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা বিষয়টি এসএসসি তোমার পড়েছে, যেটা আমি খুব বেশি সময় নেব না। আমরা যদি একটা পরিবাহীর কথা চিন্তা করি, এই একটা পরিবাহী, এর ভিতর দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। অর্থাৎ এই আই তড়িৎ প্রবাহটা নির্ভর করবে দুই প্রান্তের যে বিভব পার্থক্য ভি এর উপর। আই হবে ভি এর সমানুপাতিক। ওহমস যে সূত্রটি বর্ণনা করেছে, সেই বর্ণনা যদি আমরা ফলো করি, তাহলে আমরা লিখতে পারি আই সমানুপাতিক ভি। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। এবার আমরা জানি সমানুপাতের একটা নিয়ম আছে। সমানুপাতিক চিহ্ন তুললে যদি আমরা সমান চিহ্ন দিই, তাহলে একটি ধ্রুবক আনতে হয়। মনে করে এটা কে। এই কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এবং এই কে কে বলা হয় পরিবাহীর পরিবাহিতা। কে কে বলা হয় পরিবাহীর পরিবাহিতা। এবার আমরা যদি একটা কাজ করি, ভি এই পাশে নিয়ে আসি আর কে টাকে উল্টো পাশে নিয়ে যেতে, তাহলে এইভাবে দাঁড়াবে বিষয়টা 1/k × I। এরকম হবে সমীকরণ। হিসাবটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। এই যে 1/k, এটাকে আমরা কি বলতে পারি? আমরা কে কে বলছি কিন্তু পরিবাহীর পরিবাহিতা, তাহলে 1/k হচ্ছে কি এর ঠিক উল্টা রাশি হবে। পরিবাহিতার উল্টা রাশি যেটাকে বলি আমরা রোধ। দিস ইজ রোধ। অর্থাৎ V = RI বা V = IR। আমরা এখন লিখতে পারি V = IR। এই যে সম্পর্কটি পেলাম, এই সম্পর্কটি থেকে আমরা কথা বলবো মূলত। এখানে খেয়াল করো, এই যে আর বললাম আমরা, এই আরটাই হচ্ছে পরিবাহীর রোধ। আরটাই কিন্তু পরিবাহীর রোধ। এখন আমি যে বলি পরিবাহীর রোধের সংজ্ঞা কি বলবে তোমরা? এইভাবে বলবে যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহটা বাধাগ্রস্ত হয়, অথবা রোধ হচ্ছে পরিবাহীর একটি ধর্ম বা বৈশিষ্ট্য, যার জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় সেটা বাধাগ্রস্ত হয়। অন্যদিকে পরিবাহিতার কথাটা একটু আমি বলে যাচ্ছি। পরিবাহিতা হচ্ছে পরিবাহীর একটি বৈশিষ্ট্য বা ধর্ম, যার জন্য এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে সহায়তা হয়। অর্থাৎ পরিবাহিতা কি করে? তড়িৎ পরিবহনে সাহায্য করে,
আর রোধ কি করে? তড়িৎ পরিবহনে বাধা প্রদান করে। এটাই হচ্ছে রোধ আর পরিবাহিতার বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম পরিবাহিতা এবং রোধ কিন্তু বিপরীত রাশি, এবং রোধের একক তোমরা জানো ওহম। রোধের একক তোমরা জানো, আমরা বাংলায় যদি লিখি তাহলে এইভাবে লিখি ওহম, অথবা কোনো কোনো দেখবা এভাবে লেখা আছে ওম, অথবা আমরা ইংরেজি যদি লিখি ও এইচ এম এভাবে লেখা যায়। আবার আমরা এভাবে লিখি, এটা একটা প্রতীক আছে ওহমের, এই প্রতীকটা দিয়ে আমরা লিখি, এটা হচ্ছে রোধের একক ওহম। ওকে, এবার একটু আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু বলেছিলাম ওহমের সূত্র বর্ণনা যখন করেছি তখন কিন্তু আমরা বলেছিলাম স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে ওহম কেন স্থির তাপমাত্রার কথা বললো? এটা কারণ হলো, যদি তাপমাত্রাটা পরিবর্তনশীল হয় তাহলে কিন্তু এই প্রবাহ মাত্রা আর বিভবের যে বিষয়টা, সমানুপাতিকের যে বিষয়টা, এটা কিন্তু ঠিক থাকবে না। সেই জন্য বলেছিলেন স্থির তাপমাত্রা। তার মানে কি বোঝা যাচ্ছে যে তাপমাত্রা পরিবর্তন হলে এখানে কোনো প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ দ্য রোধের সমস্যা হবে। এইখানে আসলে বিষয়টা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হলে আর কিছুই না, পরিবাহীর রোধের পরিবর্তন হয়। আর পরিবাহীর রোধের যেহেতু পরিবর্তন হচ্ছে, সেই জন্য প্রবাহ মাত্রা পরিবর্তন হবে। এই জন্য ওহমের সূত্রটা ঠিক থাকবে না। এখন এই যে বিষয়টি আমি বললাম যে তাপমাত্রা পরিবর্তন হলে রোধের পরিবর্তন হচ্ছে, পরিবাহীর রোধের পরিবর্তন হচ্ছে, এই বিষয়টিকে আমরা বলি হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। এখন কিভাবে এই প্রভাবটা কাজে লাগবে বা কিভাবে এই প্রভাবটা আমরা বর্ণনা করতে পারি, সেটা আমরা একটা সমীকরণের সাহায্যে দেখাতে পারি। তোমরা মনে রাখবে এটা, যে আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। এই যে সমীকরণটি, এই সমীকরণটি কিন্তু রোধের উপর তাপমাত্রার যে প্রভাব, সেই প্রভাবকে ব্যাখ্যা করে কিন্তু এই সমীকরণ। এই সমীকরণটি একটু ভালো করে লক্ষ্য করো, রাশিগুলো কি আছে আমি একটা একটা করে তোমাকে এখানে ফাইন্ড আউট করে দিচ্ছি। এখানে আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী রোধ, থিটা হচ্ছে তাপমাত্রা, এবং আর থিটা হচ্ছে এই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত পরিবাহীর রোধ। এবং আলফা হচ্ছে পরিবাহীর রোধের উষ্ণতা সহ, অথবা উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। পরিবাহী রোধের উষ্ণতা সহ অথবা পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। তাহলে এই রাশিগুলো আমাদের ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা সমীকরণটি ব্যবহার করতে পারবো। এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে থিটা যদি বৃদ্ধি পায় তাহলে আর থিটার মানও বৃদ্ধি পাবে। আর নটটা কিন্তু ধ্রুবক। আর নট মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা পরিবাহীর রোধ, সেটা একটা কনস্ট্যান্ট রাশি। আর আলফাটাও কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট পরিবাহীর জন্য এটাও কনস্ট্যান্ট। কারণ থিটার উপর শুধু নির্ভর করছে কিন্তু আর থিটা। থিটা যদি বেড়ে যায় আর থিটা বাড়বে, থিটা যদি হ্রাস পায় আর থিটাও হ্রাস পাবে। এটাই হচ্ছে রোধের উপর উষ্ণতা সহগের সমীকরণটি, আমরা মনে রাখবো। ওকে, এখান থেকে আমরা এই আলফার সংখ্যাটা আমাকে জানতে হবে, যেটা বলছি পরিবাহী রোধের উষ্ণতা সহগ। আমরা যে সমীকরণটা বিশ্লেষণ করি, আলফা ইকুয়াল টু হচ্ছে কি আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইনটু থিটা। এই যে সমীকরণটি, এই সমীকরণটি থেকে আমরা কিন্তু খুব সহজে আলফার সংখ্যাটা দিতে পারি। কিভাবে দিতে পারি? আমরা যদি আর নট ইকুয়াল টু 1 ওহম বসিয়ে দিই, থিটা ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে দিই, তাহলে আমাদের আলফা ইজ ইকুয়াল টু দাঁড়াবে আর থিটা মাইনাস আর নট, আর থিটা মাইনাস আর নট। তাহলে এই সমীকরণ থেকে আমি খুব সহজেই কিন্তু আলফার সংখ্যাটা দিতে পারছি। কিভাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট, এই যে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মান কত ধরছি 1 ওহম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে উক্ত পরিবাহীর রোধের যে পরিবর্তন ঘটবে সেটাই হবে ওই পরিবাহীর রোধের উষ্ণতা সহ। ক্লিয়ার? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে ওই পরিবাহীর রোধের যে পরিবর্তন ঘটবে সেটাই হবে পরিবাহীর রোধের উষ্ণতা
সহগ বা উষ্ণতা গুণাঙ্ক। আশা করি তোমরা রোধের উপর উষ্ণতার প্রভাবটা বুঝতে পেরেছ। আমি এবার পরের টপিকসে চলে যাই। আমাদের দ্বিতীয় লার্নিং আউটকামসটা ছিল তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া সংক্রান্ত জুলের সূত্র। এটা বর্ণনা এবং ব্যাখ্যা করতে পারবে তোমরা। এখন সেটা কি আমরা আগে একটু জেনে নেই। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া সংক্রান্ত জুলের সূত্র বুঝতে গেলে তার আগে তোমাকে তড়িৎ প্রবাহের ফলে যে উৎপন্ন তাপ কি হয় তার রাশিমালা আছে, সেই রাশিমালাটাকে বুঝতে হবে। আমি জাস্ট প্রতিপাদনে যাব না, তোমাদের কোনো প্রতিপাদন কিন্তু আসবে না। প্রতিপাদনে যাব না, জাস্ট আমি সমীকরণটি দিয়ে তোমাকে একটু বোঝাচ্ছি। সাপোজ আমরা যদি মনে করি এটা একটা পরিবাহী যার রোধ হচ্ছে আর, এই পরিবাহীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে টি সময় ধরে। একটা পরিবাহী যার রোধ হচ্ছে আর রোধের একটি পরিবাহী যার মধ্য দিয়ে টি সময় ধরে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই তড়িৎ প্রবাহের ফলে এই পরিবাহীতে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা আমরা একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করে থাকি। সেই সমীকরণটি কি সেটা আমরা একটু লিখে নিই। এই সমীকরণটা হচ্ছে এরকম: H = 0.24 I² RT। 0.24 I² RT। এই সমীকরণটিতে H এর যে মান পাবো আমরা তার একক হবে হচ্ছে ক্যালোরি। কিন্তু আমরা যদি এটাকে এভাবে লিখি H = I² RT, তাহলে এইটার একক হবে জুল, কিন্তু এইটার একক হবে কিন্তু ক্যালোরি। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই যে দুটো সমীকরণ আমি দেখালাম, যদি এইভাবে লিখি 0.24 থাকে তাহলে বুঝতে হবে একক হবে ক্যালোরি, আর যদি 0.24 না থাকে শুধু I² RT থাকে তাহলে এর একক হয়ে যাবে কিন্তু জুল। তোমার পরীক্ষায় উদ্দীপক দেখে বুঝতে হবে ক্যালোরি একক হিসাব করতে বলেছে নাকি জুল একক হিসাব করতে বলেছে। এটা দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন সমীকরণটি তুমি ব্যবহার করবে। যাই হোক, এই সমীকরণটি কিভাবে আসছে এটা আমরা যাচ্ছি না, শুধু আমরা এটুকু মনে রাখি যে আর রোধের কোন পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে যদি আই তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তার মান হচ্ছে H = 0.24 I² RT ক্যালোরি, অথবা H = I² RT জুল। এটা হচ্ছে বিষয়। এখন এই সমীকরণটি থেকেই তিনটি সূত্র চলে আসবে, যেটাকে বলি আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া সংক্রান্ত জুলের সূত্র। কিন্তু তার আগে একটু বলা দরকার যে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় কেন, তাই না? আমাদের একটু জানা দরকার। আমরা যখন কোনো জামা কাপড় ইস্ত্রি করতে নেই তখন একটা আয়রন ব্যবহার করি, যেটা কি হয় আমরা প্লাগ লাগিয়ে দিলে আয়রনটা গরম হয়ে যায়, সেই জন্য কাপড় ইস্ত্রি করি। আমরা অনেক সময় গ্যাস সমস্যা হয়তো বা আমরা হিটারে রান্না করি, কারেন্টের মতন হিটারে রান্না করি, আমরা দেখতে পাই এটা লাইট জ্বলতেছে, তার পাশে হাত নিয়ে দেখো সেখানে কিন্তু গরম লাগছে, তোমার তাপ লাগছে, তার মানে সেখানে তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? এই যে বিষয়গুলো, তার মানে দেখা যাচ্ছে এই ইলেকট্রিক কেটলি আছে, আমরা ওই যে শীতের দিনে গোসল করার জন্য বালতির মধ্যে এক ধরনের আছে ওয়াটার হিটার আছে, সেটা দিলে পানি গরম হয়ে যায়। তাহলে তার মানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহের ফলে কিন্তু তাপের উদ্ভব হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন এটা হচ্ছে, তড়িৎ প্রবাহের ফলে কেন তাপটা উৎপন্ন হচ্ছে, সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, সেটা হলো কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার অর্থ হচ্ছে এর ভিতর দিয়ে চার্জ প্রবাহিত হওয়া, দ্যাট মিনস ইলেকট্রন প্রবাহিত হওয়া। আরো স্পেসিফিক করে যদি বলি, যদিও ইলেকট্রনের প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহ বলি না, ইলেকট্রনের বিপরীত দিকে যে ধনাত্মক চার্জ প্রবাহিত হয় যেটাকে আমরা হোল বলি, এটা আমরা ইলেকট্রনিক্স অধ্যায়ে ভালোভাবে পড়বো, সেই হোলের প্রবাহকে বলি আমরা তড়িৎ প্রবাহ। কিন্তু আমরা ইলেকট্রন দিয়ে বোঝাতে পারি যে ইলেকট্রন যখন চলবে কোন পরিবাহের মধ্য দিয়ে, চলার সময় সে কি করবে, যাওয়ার সময় কিন্তু সে ওই বিভিন্ন অণু পরমাণু, হ্যাঁ, বা কি বলে যেগুলো রয়েছে মূল কণিকা রয়েছে পরমাণু, এদের সাথে কি হয়, সংঘর্ষে লিপ্ত হয়। কারণ ওগুলো কিন্তু ভাইব্রেটিং করতেছে, সবগুলো কিন্তু স্পন্দিত হচ্ছে, তার ভিতরে যখন ইলেকট্রনটা যাচ্ছে বা তার সাথে প্রবাহিত হচ্ছে তাদের সাথে সংঘর্ষ হয়, এই সংঘর্ষের ফলে কিন্তু তাপটা উৎপন্ন হয়। এটা হচ্ছে মূল বিষয়। যাই হোক, যে পরিমাণ তাপটা উৎপন্ন হবে তার মানটা হচ্ছে এটা। এখান থেকে খেয়াল করো, এই যে রাশিমালাটি রয়েছে তাপ, উৎপন্ন তাপ, এটা কিন্তু নির্ভর করছে তিনটি রাশির উপর। এক, আই প্রবাহ মাত্রা, দুই পরিবাহীর রোধ, আর তিন প্রবাহ কাল বা সময় টি। এই তিনটা রাশির উপর নির্ভর করছে। এখান থেকে তিনটি সূত্র আসবে, আর কিছু না। অর্থাৎ এইচ এর মান যখন আই এর উপর নির্ভর করবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র। এইচ এর মান যখন আর এর উপর নির্ভর করবে তখন এটাকে বলবো আমরা রোধের সূত্র।
এইচ এর মান যখন টি এর উপর নির্ভর করবে তখন আমরা এটাকে বলবো প্রবাহ কালের সূত্র। এই হচ্ছে তোমার তিনটি সূত্র। এই সূত্র তিনটি আমরা এখন একটু একটু করে দেখবো কিভাবে সূত্রগুলো চলে আসে। খুব সহজেই তুমি মনে রাখতে পারবে। আমি তোমাদের টেকনিকটা শিখিয়ে দেবো যে এইখান থেকে কিভাবে ওই সূত্রগুলো লিখতে হয়, বর্ণনা করতে হয়। আমরা যদি এইভাবে চিন্তা করি, প্রথমে আমরা মনে করে লিখবো প্রবাহ মাত্রার সূত্র। প্রথমে কি লিখবো? প্রবাহ মাত্রার সূত্র। প্রবাহ মাত্রার সূত্র। ওকে, তাহলে দেখো প্রবাহ মাত্রা ছাড়া বাকি যে আর দুটি রাশি রয়েছে আর এবং টি, এদেরকে কি কনস্ট্যান্ট মনে করতে হবে, ধ্রুব মনে করতে হবে। এখানে আর বলছি কি আমরা পরিবাহী রোধ, এটা কনস্ট্যান্ট। কি বলছি? প্রবাহ কাল, এটাও কনস্ট্যান্ট। আমরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি বা কিভাবে এই বর্ণনাটা দিতে পারি, সেটা হচ্ছে আমরা এইভাবে বলতে পারি, যেহেতু আমরা আর কে কনস্ট্যান্ট রেখেছি, ধ্রুব রেখেছি, টি কে ধ্রুব রেখেছি, আমরা এইভাবে বলতে পারি কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে, কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্যে, পরিবাহীটা যখন আমি নির্দিষ্ট করে দিলাম, ফিক্সড করে দিলাম, তখন তার রোধটাও কিন্তু ফিক্সড হয়েই গেল। তাহলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে, ওই যে নির্দিষ্ট সময়টাকে আমরা নির্দিষ্ট করে দিলাম, ধরো 10 মিনিট ধরে, 15 মিনিট ধরে নির্দিষ্ট করে দিলাম। তাহলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তাহলে এতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, তাহলে আমরা কি করলাম? এটাকে ধ্রুবক ধরেছি, এটাকে ধ্রুবক ধরেছি। এখানে আমি কাজ করি, একটু আলাদা করে লিখি। H = 0.24 RT × I², এইভাবে লিখলাম। যেহেতু আমি আর এবং টি কে কনস্ট্যান্ট করেছি, তার সাথে 0.24 গুণ করে, তাহলে পুরোটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল। জাস্ট আমি চলকটাকে, ভেরিয়েবলটাকে আলাদা করলাম। এখন আমি কি করতে হবে? কনস্ট্যান্ট যদি তুলে দেই, তাহলে কি আসবে? H সমানুপাতিক I²। খেয়াল করো, H সমানুপাতিক I²। তার মানে কি দাঁড়াচ্ছে? যখন আর এবং টি কনস্ট্যান্ট, তখন H নির্ভর করছে I এর উপর। কিভাবে? I² এর সমানুপাতিক। I² এর সমানুপাতিক মানে কি? প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ওকে, এবার আমরা আসি এর সূত্রটা। প্রবাহ মাত্রার সূত্রটাকে আমরা কি বলতে পারবো? এটা আমরা একটু রিড আউট করছি। সেটা হবে এরকম: কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে প্রবাহ চালনার ফলে এতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তা ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এটি হচ্ছে বর্ণনা। ক্লিয়ার? আমি আবার বলছি, কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহ চালনার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তা ওই প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক বা প্রবাহিত প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। যদি এরকম চিন্তা করি যে আমরা I1 প্রবাহ চালিয়েছি, তার জন্য উৎপন্ন তাপ হয়েছে H1, I2 প্রবাহ চালিয়েছি, তার জন্য উৎপন্ন তাপ হয়েছে H2, I3 প্রবাহ চালিয়েছি, তার জন্য উৎপন্ন তাপ হয়েছে H3, ইত্যাদি এরকম হতে পারে। বললো মনে করো বাকি দুটো কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে নির্দিষ্ট সময় ধরে আমি বলছি। একটা নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে মনে করো 10 মিনিট ধরে I1 প্রবাহ চালিয়েছি, তখন উৎপন্ন তাপ হয়েছে H1, I2 প্রবাহ চালিয়েছি, উৎপন্ন তাপ হয়েছে H2, I3 প্রবাহ চালিয়েছি, উৎপন্ন তাপ হয়েছে H3। তাহলে আমি লিখতে পারবো H1/I1² = H2/I2² = H3/I3²। এই সমীকরণটি ভালো করে, এটাই হচ্ছে তোমার প্রবাহ মাত্রার সূত্র। বর্ণনাটা তো আমি বলছি, বইও আছে, তোমরা একটু দেখে নিবে। ওকে, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমি কি করব বলো? যেহেতু আমি বলছি দ্বিতীয় সূত্রটা কিসের সূত্র? রোধের সূত্র। দ্বিতীয় সূত্রটা কিন্তু আমার রোধের সূত্র। রোধের সূত্র। ওকে, খেয়াল করে দেখো, রোধের সূত্র। তার মানে এখন আমাকে কি করতে হবে? I এবং T কে ধ্রুব ধরতে হবে। I এবং T কে ধ্রুব ধরতে হবে এবং আর একটা থাকবে আমার চলক। তার মানে এখন আমি I কে, তাহলে আমি সমীকরণটাকে এভাবে সাজাই: H = 0.24 I² T ইনটু হচ্ছে R, এভাবে সাজাবো। এখন দেখো I এবং T ধ্রুবক, তাহলে কি লিখতে পারবো? H সমানুপাতিক R। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছ বর্ণনাটা কিভাবে হবে। এখন ধ্রুবক কিন্তু এদেরকে নির্দিষ্ট করতে হবে। তার মানে কি? কোন পরিবাহীর মধ্য দিয়ে, নির্দিষ্ট বলা যাবে না, কারণ পরিবাহী নির্দিষ্ট করে দিলে রোধটাও ধ্রুব হয়ে যাবে। তাহলে বলতে হবে কি? কোন পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণ প্রবাহ মাত্রা চালনার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, তা ওই পরিবাহীর রোধের সমানুপাতিক। ওই পরিবাহীর রোধের সমানুপাতিক। ক্লিয়ার? আমি আবার বলছি, কোন পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে
নির্দিষ্ট পরিমাণ প্রবাহ মাত্রা চালনা করার ফলে পরিবাহীতে যে তাপ উৎপন্ন হবে তা পরিবাহীর রোধের সমানুপাতিক। এটাই কিন্তু তোমার দ্বিতীয় সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং একইভাবে আমরা যদি বিভিন্ন পরিবাহীর মধ্যে দিয়ে, ধরো R1 একটা রোধ, হ্যাঁ, R2 একটা রোধ, R3 একটা রোধ, আমি 3টা পরিবাহী নিলাম, এর মধ্যে দিয়ে আমি একই প্রবাহ একই সময় ধরে চালনা করলাম, তখন কোনো তাপ হলো মনে করো H1, এখানে হলো মনে করো H2, এখানে হলো H3, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? তাহলে আমি লিখতে পারবো H1/R1 ইকুয়াল টু H2/R2 ইকুয়াল টু H3/R3। এই যে সমীকরণটি হলো, এটি হচ্ছে তোমার জুলের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা বলি রোধের সূত্র। ওকে, এবার আমরা আসবো হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি বলেছিলাম? প্রবাহকালের সূত্র। আমরা এখন কি করব তোমরা বুঝতেই পারছো, আশা করি নিজেরা এখন করতে পারবে। তবু আমি শেষ করে দিচ্ছি, আমাকে শেষ করতেই হবে। যেহেতু এখন যেহেতু প্রবাহকালের সূত্র, তাহলে আমাকে আই এবং আর ধ্রুব রাখতে হবে। তাহলে আমি সমীকরণটি এইভাবে এখানে সাজিয়ে দিই, এটা জাস্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। এটা আমি ধ্রুব ধরে নিচ্ছি, তাহলে আমি লিখতে পারি H সমানুপাতিক T, H সমানুপাতিক T। তাহলে এখন আমি কি বলবো, আমার সাথে সাথে তোমরাও বলবে যে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে, কারণ আর আমার কনস্ট্যান্ট, কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার প্রবাহ চালনা করলে এতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তা প্রবাহকালের সমানুপাতিক। কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ প্রবাহ মাত্রা চালনা করার ফলে পরিবাহীতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তা প্রবাহকালের সমানুপাতিক। প্রবাহকাল বলতে আমরা বুঝবো যতক্ষণ ধরে প্রবাহ চালনা করা হয়েছে, সেটাই হচ্ছে প্রবাহ কাল। এই তাহলে আমরা সেই একইভাবে আমরা এটাকে একটু মডিফাই করি। তাহলে আমরা লিখতে পারি কি, যে যদি কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ প্রবাহ বিভিন্ন সময় ধরে চালনা করা হয়, ধরো T1 সময় ধরে চালনা করেছি, T2 সময় ধরে চালনা করেছি, T3 সময় ধরে চালনা করেছি। T1 সময় ধরে যখন চালনা করেছি তখন উৎপন্ন তাপ হয়েছে H1, T2 সময় ধরে যখন চালনা করেছি তখন উৎপন্ন তাপ হয়েছে H2, T3 সময় ধরে চালনা করেছি যখন তখন উৎপন্ন তাপ হয়েছে H3। তাহলে কি করতে পারি? তাহলে এই সমীকরণ অনুযায়ী লিখতে পারি H1 is divided by H1 divided by T1 equal to H2 divided by T2 is equal to H3 divided by T3। এই হচ্ছে আরেকটি সমীকরণ। এই যে আমাদের তিনটি সূত্র আমরা জানলাম, এগুলি হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া সংক্রান্ত সূত্র। আসলে এটা তাপীয় ক্রিয়া সংক্রান্ত সূত্র, এটা জুল আবিষ্কার করেছে বলে তার নাম এসেছে এখানে জুলের সূত্র। আসলে সূত্রগুলো কিন্তু তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া সংক্রান্ত সূত্র। যাই হোক, আমরা সূত্রগুলো বর্ণনা করছি, আশা করি তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী লেকচার আমরা এরপরে আর কি কি টপিকস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য আমি দোয়া করি, সবাই যেন আমরা এই পরিস্থিতির পর আবার একত্রে সামনাসামনি ক্লাস নিতে পারি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।